নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র নবম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন ডেজ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, পিছনে পায়ের শব্দ। আজ থাকলো প্রথম পর্ব। অরিন্দ্র হাতের কালো ছড়িটি তুলে বললেন, ওই দেখো। শ্রাবণী আসতে বলল, কি? তার কণ্ঠস্বরে অন্যমনস্কতা ছিল। জঙ্গলে জায়গায় একটা জরাজীর্ণ দোতলা বিশাল পৌর বাড়ির ভাঙাচোরা সিঁড়ি বেয়ে উঁচু ছাদে ওঠার ক্লান্তিও ছিল। তাছাড়া সে যথেষ্ট বিরক্ত। টাউনশিপের কাছাকাছি কোনো সুন্দর বাংলোই সে আশা করেছিল। তার বদলে প্রিয়গোপাল পুরানো বসতি এলাকায় তার দাদামশাইয়ের বাড়িতে তুলেছে। তারপর অফিসের কাজের নামে যখন তখন উধাও। আর এই দাদামশাইও যত অদ্ভুত তত বিরক্তিকর। কথায় কথায় ফিলোসফি এবং রং চড়ানো কোনো স্থানীয় বৃত্তান্ত নিয়ে বকবক করেন। সমস্যা হলো, এই মফস্বলী বৃদ্ধ ভদ্রলোক বোঝেন না যে জিনিসগুলিকে তিনি প্রচণ্ড গুরুত্ব দিতে চাইছেন তা একেবারেই অকিঞ্চিতকর। সম্ভবত একটা বয়সে মানুষ যখন নিজের প্রতিটি অভিজ্ঞতাকে খুব মূল্যবান মনে করে, অরিন্দ্রনাথ বউকে একদিনে তত বুঝতে পারেননি এবং এই মুহূর্তে লক্ষ্য করছিলেন না। তার দৃষ্টি সুদূর প্রসারী। ছড়ি তুলে ধরে উদ্যত্ত স্বরে বললেন, মরুভূমি এবং সমুদ্রের আশ্চর্য সহাবস্থান। তারপর একটু হাসলেন। তুমি বোধ করি জানো না, এখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে। সবে তো ডিসেম্বর চলছে, মরশুমি হাঁসের মতো ওদের আসারও সময় হয়ে এলো। তখন কিন্তু লোকে লোকারণ্য। ওই রাস্তার দুধারে মেলা বসে যায়, পুলিশ আসে, লাঠিও চলে। অগত্যা শ্রাবণী একটু আগ্রহের ভান করল। নদীটা বেশ বড় দেখছি। নাম কি এ নদীর? গঙ্গা। গঙ্গা ছাড়া আর কি হতে পারে? ওই দেখো, এখনই কুয়াশায় ঢেকে গেছে বড় একটা চর। চরে বসতিও আছে। কাল নৌকা করে ঘুরে আসা যাবে। বরং তোমার পিজি আসুক বলছি। প্রিয়গোপালকে পিজি করেছে পিউ, শ্রাবণীর বোন। পিউ বুদ্ধিমতী এবং তার অবশ্য সুযোগও ছিল অরিন্দ্রের হাত থেকে পালানোর। সামান্য দূরে ইরিগেশন ক্যানেলের ব্রিজের ওদিকে গেছে রানুদি, সাত্তকী এবং পিয়ালির সঙ্গে। ওদের গাইড ভগীরথ তার কর্তার মতোই বুড়ো এবং শক্ত সামর্থ্য মানুষ। কিন্তু অরিন্দ্রের বড় ইচ্ছে ছিল নাথবউকে 19 শতকের রেশম ব্যবসায়ী ক্লিপটন সাহেবের এই বিখ্যাত কুঠিবাড়ি দেখাবেনি। বাড়িটি যত না দেখার, ছাদটি নাকি তত বেশি দেখার যোগ্য। সিঁড়ির দিকটা ভেঙে পড়েছিল। ধ্বংসস্তূপ সরিয়ে সিঁড়িটি পরিষ্কার রেখেছেন পর্যটন দপ্তর। তাতেই নাকি এর গুরুত্ব বোঝা যায়। এই হলো অরিন্দ্রের অভিমত। তবে শ্রাবণীর অবাক লাগছিল। 70-এর কাছাকাছি বয়স এমন একজন মানুষ প্রায় হাফ কিমি পায়ে হেঁটে একদমে পাথরের সিঁড়ি বেয়ে এত উঁচু ছাদে উঠতে পারলেন। শ্রাবণী পশ্চিমের রেলিংয়ের দিকে পা বাড়ালো। পিউদের দলটাকে দেখার ইচ্ছা ছিল। অরিন্দ্র বললেন, ওদিকে কি? এদিকটায় এসো। আসল জিনিসটাই তো এদিকে, কিন্তু সাবধান, বেশি ঝুঁকবে না। শ্রাবণী ঘুরে আসতে বলল, কি ব্যাপার? হাসলেন অরিন্দ্র। মূর্তিমান ভয়ঙ্কর বলতে পারো। আমার দেখে দেখে সয়ে গেছে, কিন্তু সত্যিই ভয়ঙ্কর। তোমার বিচ্ছু বোনটি আমাকে ফিলোসফার দাদু বানিয়ে ফেলেছে। হাত ফসকে না পালালে ওকে হাতে নাতে বুঝিয়ে দিতাম। নেচারই মানুষকে ফিলোসফার বানিয়ে ছাড়ে।
শ্রাবণী আস্তে এগিয়ে যাচ্ছিল উত্তরের আলিশার দিকে। অরিন্দ্র তার পাশে গেলেন, ফের বললেন, 1 মিনিট। খাদ দেখলে অনেকের মাথা ঘুরে ওঠে, এও দেখেছি। কেউ কেউ হিস্টেরিক হয়ে পড়ে, সাবধান। এদিকে খাদ বুঝি? নিছক খাদ বলা ঠিক হবে না, একটা গভীর দহ। অরিন্দ্র শ্রাবণীর আগে গেলেন, একটু হেসে ফের বললেন, তোমার পিজি আমাকে তোমার বডিগার্ড বহাল করেছে, তোমার ভালো মন্দের দায়িত্ব। আলিশার হাত চারেক তফাতে থমকে দাঁড়ালো শ্রাবণী। ভুরু কুচকে অরিন্দ্রের কথার উপর বলে উঠল, তার মানে? অরিন্দ্র কথাটা হাসিতে উড়িয়ে দেওয়ার ভঙ্গি করে বললেন, তোমার সামনেই তোমার বোন বলছিল এই মহিলা সম্পর্কে সাবধান, ইনি বড্ড খেয়ালি। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে আমি তোমার বডিগার্ড। এটা রূঢ় সত্য, কারণ সামনে রাক্ষুসে খাদ। আমি এও জানি না অমন একটা ভয়ঙ্করের মুখোমুখি রিয়াকশন তোমার কি হবে। এসো। শ্রাবণী জেদ করে এগিয়ে আলিশায় বুক রেখে ঝুঁকল। তার খুব কাছে অরিন্দ্র, মুখে মিটিমিটি হাসি। শ্রাবণী নিচের খাদের দিকে তাকালো, কিন্তু দৃষ্টিতে শূন্যতা ছিল। খাদটা খুবই গভীর আর ভীষণ কালো। এত বেশি কিছু মনে হলো না তার। অবশ্য সোজা নেমে যাওয়া পাথরের দেওয়াল দেখে একটি অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। এই যা দেওয়ালের ফাটলে ঝোপঝাড় গজিয়েছে এখানে ওখানে। শ্রাবণীর দৃষ্টি সামনে রাখল। দূরে ও কাছে বালিয়াড়ির ওপর হিম বিকেলের নরম রোদ পড়েছে। বুনো হাঁসের ঝাঁক ওড়াউড়ি করছে। এত উঁচুতে ধীরে যে বাতাস বইছিল তা ক্রমে কনকনে ঠান্ডা হিম হয়ে উঠেছে। বুটিদার নীলচে স্কার্টটা আলতো হাতে গায়ে জড়িয়ে শ্রাবণী একটু বাঁকা হাসল। আমার কোনো রিয়াকশন হচ্ছে না, কিন্তু হচ্ছে না, তার কিছু ব্যাখ্যা আছে। অরিন্দ্র ভরাট গলায় বললেন, চাইলে দিতে পারি, যাও কি? শ্রাবণী শুধু তাকালো। আলোর অভাব, বিকেল গড়িয়ে গেছে, তাতে শীতের বিকেল। অরিন্দ্র খাদের দিকে একটু ঝুঁকে বললেন, সবটাই কালো রঙে ঢেকে গেছে তাই। আমি বলছিলাম দেখে দেখে সয়ে গেছে, কিন্তু সবসময় নয়। অক্টোবরে আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছিল, তিনি একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার। তো তখন দুপুর, উজ্জ্বল রোদ ছিল। ঝুঁকে তাকানোর সঙ্গে সঙ্গে চোখে পড়ল। উনি হঠাৎ থেমে গেলেন। শ্রাবণী বলল, কি দেখলেন? না থাক। অরিন্দ্র পা বাড়লেন, চলো ফেরা যাক। শ্রাবণী তাকে অনুসরণ করে চেষ্টাকৃত কৌতুকে বলল, ভুতুরে ব্যাপার নয় তো? হাসলেন অরিন্দ্র। বলতেও পারো। আসলে ভয়ঙ্কর কোনো শূন্যতার সামনে পড়লে কোনো কোনো মুহূর্তে মানুষের মাথা খারাপ হয়ে যায়। পতনেরও একটা টান আছে, বোঝা যায়। ঝাঁপ দিতে ইচ্ছে করে। আপনার ইচ্ছে করছিল বুঝি? শ্রাবণী একটু হাসল। আমার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয়। অরিন্দ্র গম্ভীর হলেন। এ বয়সে অন্তত এই একটা ব্যাপার বুঝে গেছে, আমার নিজের আড়ালে কেউ আছে, আমি তার হাতে ধরা আছি। তুমি তোমার বোনের মতো আমাকে ফিলোসফার বলতেও পারো, তবে এটা ফিলোসফি নয়, সামথিং ন্যাচারাল। কেউ আড়াল থেকে কাজ করছে টের পাই। সিঁড়ির মাথায় গিয়ে ছড়ির ডগায় ছেঁড়ার শুকনো এক টুকরো গুল্ম সরিয়ে অরিন্দ্র ফের বললেন, গত অক্টোবরে তোমার বয়সী একটি মেয়ে আশাপুরা থেকে এখানে বেড়াতে এসেছিল, হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে ওই খাদের জলে পাওয়া গেল। জেলেদের জালে বডিটা আটকে ছিল, নইলে কেউ জানতেই পারতো না। শ্রাবণী এবার একটু চমকে উঠল। সে কি? পুলিশ অনেক কিছু বলেছিল, কিন্তু আমি জানি কি ঘটেছিল। আপনি জানেন? সিঁড়িতে সাবধানে নামতে নামতে অরিন্দ্র বললেন, জানি মানে প্রত্যক্ষদর্শী নই, কিন্তু আমি কারেক্ট। ব্যাপারটা নিয়ে আমার সেই বন্ধুর সঙ্গে ডিটেলস আলোচনা করেছিলাম, তিনিও সায় দিয়েছিলেন এমনটি খুবই সম্ভব। কথায় কথায় ওর কাছে শুনেছিলাম দিল্লিতে কুতুব মিনারে নাকি একা ওটা নিষিদ্ধ করা হয়েছে, বুঝতে পারছো? শ্রাবণী একটু হাসল। কিন্তু যে সুইসাইড করবে সেই পোড়ো কুঠির ছাদে উঠে জলে ঝাঁপ দেবে কেন? আরো তো কত সহজ উপায় আছে।
দ্যাটস দ্য পয়েন্ট। তুমি নিজেই নিজের কথা থেকে উত্তর খুঁজে নাও। অরিন্দ্র একটু দাঁড়িয়ে আগের মতো সহজ সুরে বললেন, তুমি কলকাতার মেয়ে, নিশির ডাকের গল্প জানো না, সন্ধ্যার আসরে বলবো কোন? ব্যাপারটা সাইকোলজিক্যাল। নিজেই নিজেকে মৃত্যুর দিকে ডেকে নিয়ে যায় মানুষ। সেদিক থেকে ওই খাতটার একটা ভূমিকা আছে। শ্রাবণী পাশ কাটিয়ে একটু জোরে নামতে থাকলো। সহসা তার মধ্যে বালিকার চাঞ্চল্য এসে গিয়েছিল। পিউ দেখলে অবাক হতো। দুই বোন পরস্পর উল্টো। নিচের চত্বরে দুধারে গুছিয়ে রাখা পাথরের স্তূপে জঙ্গল গজিয়ে আছে। থোকা থোকা ফুল বেশি করে চোখে পড়ে। শ্রাবণী কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে দেখলো অরিন্দ্র আবার দাঁড়িয়ে গেছেন। সে বলল, আসুন, রানীদিরা কোথায় দেখি? অরিন্দ্র ছড়ি তুলে বললেন, ওই যে ক্লিপটনের কবর। ক্রস আর ফলকটা চড়ে উপরে নিয়ে গেছে, দেখবে চলো। কবর দেখার কি আছে? ক্লিপটন ওয়াজ আ পয়েন্ট। ফলকে সুন্দর করে একটা কবিতা খোদাই করা ছিল। নিজের এপিটাফ নিজেই লিখে গিয়েছিলেন। অরিন্দ্র অগত্যা এগিয়ে গেলেন শ্রাবণীর দিকে। গাইডের ভঙ্গিতে বললেন, জনসাধারণের এই স্বভাব ক্লিপটনগঞ্জকে লিটনগঞ্জ করে ছেড়েছে। তুমি নিশ্চয়ই জানতে না লিটনগঞ্জ আসলে ক্লিপটনগঞ্জ, তাই বুঝি? কিন্তু তুমি এত কম কথা বলো কেন? অরিন্দ্র হাসলেন। দম্পতি হিসাবে তোমাদের জুটিটি খাসা। উভয়েই মৌনী সাধু সাধুনী। না, এও তোমার বিচ্ছু বোনের মন্তব্য। তবে প্রিয়টা আমার কাজের ছেলে হয়ে উঠেছে অবিশ্বাস্য। তোমার বোনের মতে কথা কম কাজ বেশি। আমি তোমার বোনের প্রেমে পড়ে গেছি। দোষ নিও না। গেটের বাইরে গিয়ে শ্রাবণী বলল, রানুদিরা কোথায় গেলেন বলুন তো? ছড়ি তুলে অরিন্দ্র বলল, ওই দেখো, আমি বুড়ো মানুষ, তুমি নব যুবতী। তোমার চেয়ে আমার দৃষ্টিশক্তি কত প্রখর দেখো। পশ্চিম ও দক্ষিণে নিচের টিলা পাহাড়গুলি এখন রঙিন দেখাচ্ছে দিন শেষের আলোয়। একটু দূরে আবছা দেখা যাচ্ছে ইরিগেশন ক্যানেলের ব্রিজ। সেখানে সাদা রঙের একটি মোটর গাড়ি। শ্রাবণী বলল, আপনি কিন্তু ওই সাদা গাড়িটা দেখতে পাননি। গাড়ি? কোথায় গাড়ি? ওই তো। অরিন্দ্র লক্ষ্য করে দেখে বললেন, কেউ বা কারা বেড়াতে এসেছে। মেলামেশা দেখে মনে হচ্ছে বাঙালি, এবং সম্ভবত সবাই গাড়িতে উঠছে দেখছি। চেনা জানা কারো গাড়ি হবে। শ্রাবণী একটু বিরক্ত হয়ে বলল, কোনো মানে হয়? হয়। তোমার পিজি তো তার গাড়ি নিয়ে নিখোঁজ। তোমরা যে একটু চক্কর মেরে বেড়াবে সেদিকে লক্ষ্য নেই হতচ্ছাড়। এখানে এসেও কাজ রসো, দেখাচ্ছি মজা। গাড়িটা ওদিকে কোথায় যাচ্ছে? আমার প্রেমিকাকে তুলে নিয়ে পালাচ্ছে। রসিকতা করলেন অরিন্দ্র। পালাক না, রানু আছে। সাত্তকী কেউ কম ভেবো না, রোজ দুবেলা বালির বস্তার সঙ্গে ঘুষোঘুষি করে। পিয়ারিটা অবশ্য চিচ কাঁদুনে, কিন্তু ও যত কাঁদবে সাত্তকী তত লড়ার জোর পাবে। অরিন্দ্র গলা নামিয়ে ফের বললেন, তুমি কি টের পাওনি ওরা প্রেমিক প্রেমিকা? তার চোখে ঝিলিক এবং মুখে দুষ্টুমির জল ছবি। শ্রাবণী একবার তাকিয়ে দেখে দৃষ্টি দূরে সরালো। সাদা গাড়িটা ক্রমশ অস্পষ্ট হতে হতে কুয়াশার ভেতর হারিয়ে গেল। বুনো ফুলগুলি রাগ করে ফেলে দিয়ে সে আসতে বলল, চলুন ফেরা যাক, ঠান্ডা লাগছে। অরিন্দ্র তার স্কার্পের দিকে তাকিয়ে বললেন, ক্লিপটনগঞ্জের ডিসেম্বর আর কলকাতার ডিসেম্বর এক জিনিস নয়। বেরোনোর সময় আমার লক্ষ্য করা উচিত ছিল, কিন্তু আমার প্রেমিকা তোমার চেয়ে বুদ্ধিমতী। পাতলুন জ্যাকেট পরে বেরিয়েছে। আবার বলে কি, মাই ডিয়ার গ্র্যান্ড ওল্ড ফেলো, আই এম আ পার্সন। মেয়ে ফেয়ে বলা চলবে না। কি অদ্ভুত। শ্রাবণী অন্যমনস্ক হাঁটছিল। অরিন্দ্র পুরুষ এবং মেয়ে নিয়ে সমানে কথা বললেন। সে শুনছিল না। রাস্তা তত চওড়া নয়। পিচের মোড়ক ফেটে কালো কালো পাথরকুচি ছড়িয়ে পড়েছে। দুধারে ঝোপঝাড় একটা করে গাছ। তাকালে ভীষণ জ্যান্ত লাগে। একটু পরে শ্রাবণী বুঝতে পারল যে চাপা অস্বস্তিটা সে কলকাতা থেকে এত দূরে বয়ে এনেছে, ক্রমশ সেটাই জোরালো হয়ে তাকে উত্তপ্ত করছে। তাই এখানকার কোনো কিছুতে সে মন দিতে পারছে না। কোম্পানির কাজে প্রিয়গোপাল প্রায়ই বাইরে যায়, কিন্তু কাজের জন্য বাইরে গেলে শ্রাবণীকে কোনোবার সঙ্গে নেয় না।
ব্যাপারটা এই প্রথম। দুদিন আগে সন্ধ্যা 6টায় যখন অফিস থেকে ফিরল তখন পিউ ছিল ফ্ল্যাটে। এখানে আসার প্রস্তাব সে সরাসরি পিউকে দিল। স্মার্ট পিউ অবশ্য তক্ষুনি চার্জ করেছিল, এই লোভনীয় অফার পিজি সাহেবের বউয়েরই পাওনা, ম্যানার্স জানা উচিত। তারপর তীক্ষ্ণ হাসিতে ফালাফালা করে ফেলেছিল প্রিয়গোপালকে, কিন্তু তখন খটকা লাগেনি। এখন কেন যেন লাগছে। পিউকে কেন সঙ্গে আনলো প্রিয়গোপাল? শ্রাবণীকে এড়িয়ে থাকবে বলে? তাহলে কি ডাকে আসা সেই চিঠিটা কোনোভাবে তার চোখে পড়েছে? শ্রাবণী একটু চমকে উঠল। স্ত্রীর চিঠি পড়ার অভ্যাস প্রিয়গোপালের আছে কি? অন্তত এ 3 মাসে তেমনটি দেখেনি শ্রাবণী, তাই চিঠিটা একটা পত্রিকার ভেতর রেখে দিয়েছিল, আরও খুঁটিয়ে পড়বে বলেই। তাছাড়া ওই একটা অপমানজনক ক্ষত, জানে জ্বালা করবে, তবু ক্ষত বারবার দেখা এবং একটু খোঁচাখুচি করা যেন মানুষের অভ্যাস। স্মৃতি যদি গন্ডগোল না করে চিঠিটা রাখা ছিল মেয়েদের পত্রিকার শরীরচর্চা ফিচারটির ভেতরে। অথচ এখানে আসার জন্য গোছগাছ করার সময় সেটা ফিল্ম স্টারদের পাতার ভেতর আবিষ্কার করেছিল। পিউয়ের কাজ। পিউ নাক গলানে স্বভাবের মেয়ে, দিদির চিঠি সে কি পড়েছে? কিন্তু অমন চিঠি পড়লে পিউয়ের একটা দারুণ প্রতিক্রিয়া হওয়ার কথা। অনির্বাণকে পিউ ভালো চেনে, যা যা ঘটেছিল সবই জানে। পিউকে জিজ্ঞেস করা উচিত ছিল শ্রাবণীর। একটা ব্যাপার এ মুহূর্তে অদ্ভুত লাগছে। গাড়িতে সারা পথ যেমন, তেমনই গত রাতে এখানে পৌঁছানোর পর থেকে প্রিয়গোপাল কেমন অন্যমনস্ক আর গম্ভীর। রাতে গায়ে হাত রাখলে হঠাৎ কেন বলে উঠল ভীষণ টায়ার্ড। শ্রাবণী বুঝতে পারছিল প্রিয়গোপাল ঘুমানোর ভান করে জেগেই আছে। সকালে তাড়াহুড়োয় ব্রেকফাস্ট করে বেরোনোর আগে শ্রাবণীর সামনে দৃষ্টিকটুভাবে পিউকে দুহাতে জড়িয়ে ধরে আদর করারও কি অন্য অর্থ আছে? কেন শ্যালিকাকে সঙ্গে আনার জন্য এত আগ্রহ হলো প্রিয়গোপালের? আরও একটা কথা, দাদামশাইকে বলে গেল রেশম কুঠির বিখ্যাত ছাদটা দেখিয়ে আনবেন। অরিন্দ্রর কাছে জানা গেল ছাদটার পিছনে একটা ভয়ঙ্কর খাদের কথা। প্রিয়গোপাল বিখ্যাত কথাটা যোগ করেছিল, এখন স্পষ্ট মনে পড়ছে। এবং অরিন্দ্র বলেছিলেন তাকে শ্রাবণীর বডিগার্ড করে গেছে প্রিয়গোপাল। সত্যি নাকি নিছক কৌতুক? দিন শেষে ধূসরতা কুয়াশাও ক্রমে গাঢ়। হোঁচট খেল শ্রাবণী। অরিন্দ্র পাশ থেকে ধরে ফেললেন। পরনারীর অঙ্গ স্পর্শ করতে হলো। তিনি পূর্ববৎ রসিকতায় হাসলেন। তবে ভয়ের কিছু নেই রে ভাই, তোমার বোন হলে খুশি হওয়া যেত। লাগলো নাকি? না, তুমি মানে তোমার চেহারা এক আর তুমি অন্যরকম, বড্ড নিষ্প্রাণ। কেন, আমার সংসর্গ তোমার খারাপ লাগছে? শ্রাবণী হাসবার চেষ্টা করল। খারাপ লাগবে কেন? অরিন্দ্র একটু চুপ করে থাকার পর বললেন, জানো, তোমার বয়সী একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ছিল, রোজি নাম। বড্ড ভালো মেয়ে, আমাকে ডাকতো আঙ্কেল অরা বলে। বয়স নাকি আমাকে অরা অর্থাৎ জ্যোতি উপহার দিয়েছে। তো ভেরি স্যাড, বেচারিকে খেলো। শ্রাবণী আনমনে বলল, কে? অরিন্দ্র বিষণ্ণ এবং খসখসে গলায় বললেন, আবার কে? ওই রাক্ষসে খাদ। সে কি? শ্রাবণীর গলায় চমক লক্ষ্য করে অরিন্দ্র হাসতে হাসতে বললেন, তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো এবার? না, এতে ভয়ের কিছু নেই। আমি তোমার বডিগার্ড। আমার প্রেমিকার জন্য কিন্তু আমার মাথা ব্যথা নেই, সে নিজেই ডেঞ্জারাস। অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটির কথা বলুন, ওরা ফিরুক, সন্ধ্যা আসরে জমিয়ে বলা যাবে। আমি ভয় পাইনি কিন্তু। অরিন্দ্র চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, রোজির বাবার কাছে তোমাদের নিয়ে যাবো খন। প্রায় আমার বয়সী মানুষ, রেলের গার্ড ছিলেন, অ্যাক্সিডেন্টে একটা পা গেছে, কিন্তু ক্রাচে ভর করে তল্লাট চষে বেড়ান। তবে চেহারা দেখে মনে হবে একেবারেই অথর্ব। ওই যে দেখছো আলো, দেখতে পাচ্ছ? ওইটে ওল্ড জেভিয়ারের বাংলো। বাংলো মানে ঝাঁকড়া কুড়ে ঘোরা, কিন্তু গার্ডেনিং এর ভীষণ নেশা। ফুলে ফুলে ছয় লাভ করে রেখেছে, সবই কিন্তু গোলাপ। বুঝলে কিছু? একটু দেরি করে শ্রাবণী বলল, ওর মেয়ের নাম রোজি ছিল বললে? তুমি ধরেছ।
অরিন্দ্র শুকনো হাসির সঙ্গে বললেন, মেয়ের ট্র্যাজিক ডেথের পর জেভিয়ার একটু পাগলাটে হয়ে গেছে। একমাত্র মেয়ে, জামাই ঝগড়া করে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল। আহা, তুমি কিন্তু দেখে হাঁটছো না। আমাদের দিকটায় মিউনিসিপ্যালিটির নজর কম, নতুন টাউনশিপে খুব নজর। তেলা মাথায় তেল। শ্রাবণী হোঁচট সামলে নিয়ে বলল, আপনি কতদিন কলকাতা যাননি? মনে নেই, বছর 10-12 হতেও পারে। গেলে দেখতেন আমরা আজকাল কিভাবে হাঁটি, নেচে নেচে। অরিন্দ্র রসিকতা করলেন, আমার প্রেমিকার কাছে ডিটেল শুনেছি। তার নাচনি হওয়ার নাকি সেটাই বড় কারণ। রসো, আজ সন্ধ্যা আসরে তাকে নাচাবো। মুজরো দিতে কার্পণ্য করবো না, দেখবো। সংকীর্ণ একফালি পথ উঁচু জমিতে বাঁদিকে উঠে গেছে। দুধারে ঘন গাছ। সামনে পুরানো ফটক থেকে একটা বাল্ব হলুদ আলো ফেলেছে। কুয়াশায় সে আলো মলিন ও অমসৃণ। এই পথটা পাথরের ইঁটে বাঁধানো। শ্রাবণী এগিয়েছিল। হঠাৎ পেছনে থপ থপ শব্দে চমকে ঘুরল। অরিন্দ্র জুতো ঠুকে ধুলো ঝাড়ার চেষ্টা করছে। রাস্তায় ধুলো ছিল না, হয়তো নেহাত বাতিক। সকালে ভেতরে বাইরে ঘোরাঘুরি করে এসে পিউ বলেছিল, বিবি জানিস, তোর বরের বংশ খাঁটি লর্ড। কলকাতায় বোঝাই যায় না আমাদের পিজির পূর্বপুরুষ ব্যারন ছিলেন। আমি ভরকে গেছি, রিয়েল। প্রিয়গোপাল সামনে ছিল। তার চিবুকের দাড়িতে খুঁচিয়ে পিউ বলেছিল, জামাইবাবু, তোমাকে আদর করা যাক। উয়ে বাস! ভগীরথদা বলল তোমার মায়ের নামেও 3টে গোল্ড মাইন ছিল। পিউয়ের চুল টেনে প্রিয়গোপাল বলেছিল, গোল্ড মাইন? ক্লিফটনগঞ্জে গোল্ড মাইন? মাইকা! আর তখন আমার জন্মই হয়নি, বরং আমি এখন গোল্ড মাইনের মালিক। কটাক্ষটা শ্রাবণীর দিকে। সুশীলা নামে কাজের মেয়েটি গরম জল করে দিলে শ্রাবণী বাথরুমে হাত পা মুখ ধুলো। ঘরে গিয়ে কাপড় বদলে এবং সামান্য প্রসাধন সেরে দোতলায় বাড়ির সামনের দিকে প্রকাণ্ড ব্যালকনিতে এলো। চেয়ারে আলো আনমুড়ি দিয়ে বসেছেন অরিন্দ্র। বললেন, বসো, কড়া চা খাওয়া যাক। ওরা ফিরলে তখন আবার এক দফা হবে। সুশি, জলদি কর না ভাই। শ্রাবণীর দৃষ্টি বাইরে রাস্তার দিকে। কুয়াশা আর আধারে জমাট প্রকৃতি। দূরে ও কাছে একটি দুটি আলোর বিন্দু। সে গাড়ির আলো খুঁজছিল। বলল, ওরা ওদিকে কোথায় গেল বলুন তো? গাড়িটাই বা কার? ওয়াটার ড্যামে ছাড়া আর কোথায় যাবে? আর গাড়িটা নিশ্চয়ই চেনা লোকের। অরিন্দ্র পা তুলে বসে আলোয়ান আরো জড়ালেন। কিন্তু ওই দেখো, তোমার নামটা গুলিয়ে যাচ্ছে। খুলে বলি, আজকাল ওইসব ভজকটর নাম মনে রাখা কঠিন। তাই তোমাকে নাম ধরে ডাকছি না। লক্ষ্য করেছো নাকি করনি? বিবি বলুন, সবাই বলে। আশ্চর্য! বিবি কি? ফরগেট বিবি টিভি। মেম সাহেব বলতুম, কিন্তু ওটি আমার প্রেমিকার জন্য বরাদ্দ। দময়ন্তী? কেমন ভুলিনি, দেখছো তো? তুমি কি জানো? শ্রাবণী? হ্যাঁ, তাই বটে। বোঝা যাচ্ছে তোমার বাবা বিদ্বান মানুষ। শ্রাবণী কিন্তু অশ্রাত। শ্রাবণী একটু হাসল। আমি জানি না, ডিকশনারি ঘাটিয়ে ছাড়বে। ঠিক আছে। সুশীলা এসে টেবিলে ট্রে রাখলে অরিন্দ্র নিজেই চা করতে ব্যস্ত হলেন। তারপর শ্রাবণীর হাতে চায়ের কাপ প্লেট তুলে দিয়ে বললেন, জীবনে আমার এই একটা সুখের ব্যাপারেই টিকে রইল। বাইরে ঘুরে এসে এক পেয়ালা কড়া চা। দারুণ না? এই সময় গাড়ির শব্দ শোনা গেল। প্রিয়গোপালের গাড়ি নয়, সেই সাদা গাড়িটা গেটের কাছে সদ্য এসে থেমেছে। প্রথমে ভগীরথ, তারপর দলটা নামলো। গাড়িটা পিছু হটতে হটতে রাস্তায় চলে গেল। নিচের হলঘরে কাঠের সিঁড়িতে নানা রকম শব্দ। তার ভেতর নিজের বোনের পায়ের শব্দ শ্রাবণী খুঁজে নিতে পারে। পিউ সোজা ব্যালকনিতে এলো। পরনে জিন্স, জ্যাকেট এবং মাথায় রেশমি স্কার্ফ জড়ানো। অরিন্দ্রের পাশের চেয়ারে শব্দ করে বসে বলল, থ্রিলিং, অসাধারণ। অরিন্দ্র বললেন, তার চেয়ে অসাধারণ ব্যাপার তুমি মিস করেছো ডিয়ারি। দিদিকে জিজ্ঞেস করো, এটা আরো থ্রিলিং।
পিউ শ্রাবণীর দিকে তাকিয়ে নির্বিকার মুখে বলল, ফর ইউর ইনফরমেশন বিবি, গণাদার বাড়িতে খুব ঘোরা হলো। ছবির লোকেশন খুঁজতে এসেছে গণাদা। আমরা এসেছি শুনে ভীষণ ভীষণ খুশি। কাল মর্নিংয়ে আসবে। তবে ওর সঙ্গে যে এসেছে সে এখানে আসবে কিনা তার গ্যারেন্টি আমি দিতে পারছি না। জাস্ট ইমাজিন। হু ইজ দ্যাট ফেলো? শ্রাবণী শুধু তাকালো। শ্বাস প্রশ্বাস মিশিয়ে এবং ঠোঁটের কোনায় আলপিন হাসি রেখে পিউ বলল, আনুদা, জাস্ট থিঙ্ক। বলেই হঠাৎ সে উঠে গেল। শ্রাবণীর হাতে চায়ের পেয়ালা কেঁপে উঠেছিল। মাথার ভেতর একটা ঠান্ডা হিম ঢিল গড়িয়ে যাচ্ছে, টের পেল সে। অনির্বাণ হঠাৎ এখানে গেল? এমন একটা জঘন্য চিঠি লেখার পর এখানে চলে এসেছে ফিল্ম মেকার গণনাথের সঙ্গে। অজানা আতঙ্কে শ্রাবণী নিঃশ্বাস হয়ে গেল। তাছাড়া ওই টোনে কথাটা বলেই পিউয়ের চলে যাওয়ার মধ্যে কি একটা রেড সিগন্যাল আছে যেন। শ্রাবণীর চারপাশ থেকে বাস্তবতাগুলি সহসা অর্থহীন হয়ে যাচ্ছে। কাপ প্লেটটা রাখতে গিয়ে শব্দ হলো। হঠাৎ সেই কালো খাতটা তার খুব কাছে এসে পড়েছে, পায়ের একেবারে কাছাকাছি। চিয়ার্স বলে গণনাথ গ্লাস তুলে ধরলেন। চশমার পুরু কাঁচ ভেদ করে চোখ থেকে উজ্জ্বল হাসি ঠিকরে পড়ছিল। চুমুক দিয়ে বললেন, কি হলো রে তোর? উত্তর না পেয়ে ফের চুমুক দিলেন। রাজভারী বেটে গাবদা মানুষ। অনির্বাণ দু হাতের মুঠোয় গেলাস চেপে ধরে বসেছিল, দৃষ্টি সোনালি পানির দিকে। গণনাথের দ্বিতীয় চুমুকের পর সে নিজের গ্লাসে চুমুক দিল। তারপর বলল, তোর বাচ্চা, আমাকে বলছিস? না। অনির্বাণ টেবিলে রাখা গণনাথের বিদেশি সিগারেটের প্যাকেট আর লাইটার টেনে নিল। সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং তৈরির চেষ্টা করে বলল, আমার মুড নষ্ট হয়ে গেছে, বিলিভ মি গণদা। গণনাথও সিগারেট ধরলেন। তোর মুড বলে কোনো বস্তু আছে নাকি? কিন্তু ব্যাপারটা কি? অনির্বাণ আর এক চুমুক টেনে শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল, I must kill the dirty dog. গণনাথ একটু ঝুঁকে এলেন টেবিলের উপর। তুই কি প্রিয়র কথা বলছিস? বলছি, কিন্তু তার সঙ্গে তোর দেখাই হয়নি। তাছাড়া সে বেচারা হঠাৎ ভূতের মতো তোকেই বা পেল কেন? অনির্বাণ তেতো মুখে বলল, তুই মায়ের যত নাটের গুরু। আই ভেরি মাচ ডাউট তুমি ওকে জানিয়েছিলে এখানে আসছো, আমার আসার কথাও বলেছ। সেট আপ! গণনাথ ধমক দিলেন। মাতলামি করবি না, ড্যামের জলে ছুঁড়ে ফেলে দেবো। বাট দিস ইজ সিরিয়াস গণদা। প্রিয় এখানে কেন? সে আমি কেমন করে জানবো? গণনাথ খিক খিক করে হাসলেন। আপন গড, প্রিয় শালিকে আমি কুসমির রোলটা দেবো। তোমার পাঠা, তুমি ন্যাজি কাটবেন না মুড়োই সে নিয়ে আমি ডোন্ট বদার। তৃতীয় চুমুক দিল অনির্বাণ। এবার সিগারেটের ধোঁয়ায় রিং বানাতে পারল। বাঁকা হাসল সে। লুকিও না ঘনাদা, প্রিয়র বস তোমার ছবির ফাইন্যান্সার। প্রিয়র সঙ্গে এর সম্পর্ক কি? অনির্বাণ আসতে বলল, বোঝা যাচ্ছে তুমি আমার কথা ওদের বলেছ। গণনাথ বিরক্ত হয়ে বললেন, প্রিয়র সঙ্গে তোর ব্যক্তিগত ব্যাপারে আমার ব্যাপারটা জড়াবি না আনু। অনির্বাণ একটা জোরালো চুমুক দিয়ে হেলান দিল।
সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে বলল, শুয়োরের বাচ্চা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, শাড়িকে টোপ করতে নিয়ে এসেছে। ফিক করে হাসলেন গণনাথ। তুই তো দিব্যির টোপ গিলে ফেলেছিস প্রায়। ধুস, কে কাকে গিলতে পারে। বিবিকে গোয়াত্তুমি করে হাতছাড়া করেছিস, বিবিকে করিস নে। গণনাথ হাসতে লাগলেন। আমার ধারণা পিউ তার দিদির মতো ট্রেচারাস নয়, স্ট্রেট অ্যান্ড ওপেন। আমার তেমন বয়স আর ইমোশন থাকলে না রে, পিউ সত্যি বড় ভালো মেয়ে। মাতলামি তুমি কিন্তু করছো, তুইও কর। বাপের জন্মে স্কচ খেয়েছিস, খা, এই নে। গণনাথ ওর গেলাসটা প্রায় কেড়ে নিয়ে খানিকটা ঢাললেন। সোডা ওয়াটার যত্নে মিশিয়ে বললেন, আমার মেজাজ চাঙ্গা হয়ে গেছে লোকেশন দেখে। ওয়াটার ড্যাম, টিলা পাহাড়, নদীর চর, হাঁসের ঝাঁক, নেচারকে কিভাবে ছবিতে আনি দেখবি। অনির্বাণ বলল, মর্নিং এ তুমি পিউদের ওখানে যাবে নাকি? যাব। পিউ যা বললো ওরকম একটা পুরনো বাড়িও তো আমার চাই। বুঝতেই পারছো, আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। গণনাথ একটু গম্ভীর হলেন। না, বিবি না থাকলে কথা ছিল। তুই আমাকে তত ক্যালাস ভাবছিস কেন? তারপর ওই শহরের বাচ্চাটার এই ইরিগেশন বাংলোয় যাতায়াতের চান্স বাড়বে। অনির্বাণ সোজা হয়ে বসল। কাজেই আমি মর্নিং এ কাট করছি। হাত বাড়িয়ে ওর জ্যাকেট আঁকড়ে গণনাথ বললেন, তোর মাথা খারাপ, আমাকে একা ফেলে চলে যাবি? অনির্বাণ গলার ভেতর বলল, তোমার ব্যাপার বোঝা যাচ্ছে না কিছু। মিটিমিটি হেসে গণনাথ বললেন, তুই থাকলে ওই ফপর দালাল প্রিয় আমার তত কাছে ঘেসবে না। ক্লিয়ার? না, আমি এসবে নেই, বুঝি না। আদা মোহনলালজি, ধর কথার কথাই বলছি, প্রিয়কে আমার ব্যাপার স্যাপার বুঝে নিতেও পাঠাতে পারেন। মানে সত্যি আমি ছবি করতে চাইছি নাকি অসীম হারামজাদার মতো মুভি ক্যামেরা দেখিয়েই 1000 ওহ, তুই তো ব্যাকগ্রাউন্ড জানিস না, লেট মি এক্সপ্লেন। অনির্বাণ বলল, ছাড় মাইরি গনাদা, তুমি পেটে পেটে এত। ছাড়লো সে। সিগারেট অ্যাস্ট্রেতে ঘষটে নিভিয়ে বলল, ওকে, প্রিয়কে আমি তোমার ত্রিসীমানায় ঘেঁচতে দেবো না। তো কিছু করার দরকার নাও হতে পারে, তুই আমার সঙ্গে আছিস এই যথেষ্ট। কিন্তু ভেবে দেখো, তোমার ফাইন্যান্সারকে শালা গিয়ে বিগড়ে দিলে। গণনাথ হেসে ফেললেন। অতটা এগোলে তুই আছিস কি করতে? অনির্বাণ আরেকটা সিগারেট টেনে নিয়ে বলল, বিবিকে পুরো বিধবা করাটা ঠিক হবে না, তবে হাফ বিধবা করা চলে। সে টেবিলের উপর ঝুঁকে এলো গণনাথের দিকে, চোখ নাচিয়ে ফের বলল, তো কালই ওকে কলকাতায় ফেরত পাঠিয়ে দিতে পারি। দেবো নাকি? মাতাল হয়ে গেছিস তুই, চুপ কর। গণনাথ নিজের গ্লাসে হুইস্কি ঢাললেন। অন্য কথা, লোকেশন, শুটিং প্রোগ্রাম। হ্যাঁ রে, তুই তো চিত্রনাট্য পড়েছিস, কুশ্মীর রোলে পিউ চলে না? চলে, যদি শুয়োরের বাচ্চা বেগুরবাই না করে। পিউকে তুই কি বুঝেছিস? সি ইজ চার্মিং অফকোর্স। অনির্বাণ সিরিয়াস ভঙ্গি করে বলল, একটু জঙ্গলি জঙ্গলি ভাবও আছে।
তবে তুমি তো গুরুদেব মাইরি, অত বিড়ালকে বাঘিনী বানিয়েছো। কই ঢালো। আর খাস নে, ছাড়ো, 3 পেগ হয়নি, ঢালো। গণনাথ অল্প একটু ঢেলে প্রায় 8 বোতল সোডা ওয়াটার মিশিয়ে দিলেন। তারপর নিজের গ্লাস হাতে নিয়ে পশ্চিমের জানালায় গেলেন। পর্দা সরাতেই ঠান্ডা হাওয়া তাকে ছুলো। ওদিকটায় নিচে ড্যাম, কাছে ও দূরে এদিক ওদিক কুয়াশার ভেতর আলো ঝুকঝুক করছে। ড্যামের জলে নক্ষত্রের অজস্র টুকরো। গুনগুন করে গান গাইতে থাকলেন গণনাথ। একটু পরে টের পেলেন অনির্বাণ নিজেই হুইস্কি ঢালছে। বললেন, মারা পড়বি, ডিনারে হেভি মুরগির মাংস আছে, ডোন্ট ফরগেট। অনির্বাণ হাসলো। দুটো দিন বই তো নয় গুরু, কলকাতায় তুমি আমাকে স্কচ খাওয়াচ্ছ, এ দৃশ্য কল্পনাও করা যায় না। তুই নেমো খারাম, বলে গণনাথ ড্যামের দিকে ঘুরলেন। একটু পরে মুখ না ঘুরিয়েই বললেন, হ্যাঁ রে আনু, বিবি তোর হাত ফসকালো কি করে? পিও কেড়ে নিল? দ্যাট আই ডোন্ট বিলিভ। প্লিজ গণনা, আত্মে তো করো না, মুড এসে গেছে। সি ইজ আ হোর। গণনাথ ঘুরে দাঁড়িয়েছিলেন, বললেন, তুই বিবিকে ছি। তুমি বড় মোরালিস্ট। গায়ে ফসকা বললো যেন, কিন্তু ওরকে কি দেবী বলে পুজো করবো? তুই কি জানো ওর পুঁথি খুলবো? গণনাথ কাছে এসে বললেন, পিউকে সব বলে দেব। বয়ে গেল। বুড়ো আঙুল নাড়লো অনির্বাণ। সে মাতাল হয়েছে একটু, জড়ানো গলায় বলল, পিউয়ের সঙ্গে বড় জোর ওপর একটু, আই থিঙ্ক জাস্ট ফ্লার্টিং, তবে রিয়ালি সি ইজ লাভিং, সো সিম্পল। জানো গানাদা, তখন ঝাউ গাছগুলোর আড়ালে হঠাৎ আমার সঙ্গে একা পড়ে যেতেই ওই যে কি বলে, সে একটা চরম মুহূর্ত এসে গিয়েছিল। গণনাথ মুখে দুষ্টুমি এনে চাপা স্বরে বললেন, পিবিকে পিও লুটে নিয়েছে, তুই পিউকে নে, আমি কথা দিচ্ছি কোঅপারেট করবো। সে কথায় কান না দিয়ে অনির্বাণ বলল, চরম মুহূর্ত বলল, তুমি মানে ধরতেই পারলে না। আমি বলতে চাইছিলাম কোনো কোনো সময় সুন্দর ইনোসেন্স ঘুরিয়ে দিতে ইচ্ছে করে। সে শুকনো হাসলো হাহা শব্দে। তোমায় যদি বলি, বিবির মধ্যেও এটা ছিল। সে নিজের বুকে বুড়ো আঙুল ঠেকালো। আমি গুড়িয়ে দিয়েছিলাম। গণনাথ তার চুল খামচে ধরে বললেন, আর একটা কথা নয়, দে গ্লাস দে। আমারই ভুল হয়েছে। কিসের ভুল? কেমন গ্লাস নষ্ট চালিয়ে যাচ্ছি দেখো তুমি। সে চুল ছাড়ানোর চেষ্টা করছিল। জেন্টলম্যান হও গুরু, বসু ভদ্রলোকের মতো। গণনাথ ওর গ্লাসের পানিও ঝটপট নিজের গ্লাসে ঢেলে একটু তফাতে গেলেন। বললেন, শীত না এলে এখন তোকে কুঠি বাড়ির ছাদে গিয়ে তুলতাম, মাথা ঠিক হয়ে যেত। আবার একটা সিগারেট ধরিয়ে অনির্বাণ বলল, সেটা আবার কি জিনিস? সুইসাইড করার জায়গা। মাই গড, তুমি আমায় মরতে বলছো? আলাই ষাট। গণনাথ হাত বাড়িয়ে তাকে ছুলেন। কাল দুপুরে ওই লোকেশনটাও তোকে দেখিয়ে আনবো, মাথা ঘুরে যাবে। পেছনকার দেওয়ালের নিচেই গঙ্গা। অজিত দা ক্রেনের সাহায্যে একটা মারপিটের সিকোয়েন্স তুলেছিল। সে এক হরিবল এক্সপিরিয়েন্স। অনির্বাণ উঠে দাঁড়িয়ে বলল, দম আটকে আসছে, একটু বাইরে ঘুরে আসি। চাষ নেই, ভীষণ ঠান্ডা, ড্যামের হাওয়া ডিসেম্বরে, হাড় খুলে যাবে। অনির্বাণ দরজা খুলে বেরিয়ে গেল। সে টলছিল, পর্দার জোরে দুলতে থাকলো। গণনাথ ঘড়ি দেখে গ্লাস শেষ করতে মন দিলেন।
একটু পরে অনির্বাণের হাঁক শোনা গেল। কে ওখানে? চৌকিদার, দেখো তো ওটা কে? গণনাথ উঠে কিডব্যাগ থেকে টর্চ নিয়ে বেরোলেন। লনের নিচে নিচু পাঁচিলের দিকে টলতে এগিয়ে যাচ্ছে অনির্বাণ। বললেন, কি রে আনু? চৌকিদার টর্চের আলো ফেলতে ফেলতে দৌড়ে এলো। বাংলোর বারান্দার আলো লনের খানিকটা ছুতে পেরেছে মাত্র। গণনাথ বারান্দায় দাঁড়িয়ে রইলেন। চৌকিদার রামলাল নিচু পাঁচিলের ওপর দিয়ে ঝুঁকে কাউকে ধমকাচ্ছিল। यहाँ पर क्या करता इतना रात में? भागो भागो। অনির্বাণ ফিরে এসে লনের মাঝামাঝি দাঁড়ালো। গণনাথ বললেন, কে? কে জানে? চৌকিদার হাসতে হাসতে বলল, पागला साहब सर, दिन और रात सब ही एक बराबर, खाली घूमते रहे लेंगड़ा आदमी, कच पर नकली पाँव। हमरा मालूम है कि असली पाँव रहन से का करता हूँ। गणनाथ बोलें, ओ सही बुढ़ो साहेब जी, वेलिंगटन साहब, पुराना टाउन के पास छोटी सी कोठी, कभी होश कभी बेहोश। तुम खाना का बंदोबस्त करो रामलाल। जी जरूर। চৌকিদার পেছনের দিকে কিচেনে চলে গেল। গণনাথ বললেন, কিরে, তুই বুঝি ভেবেছিলি প্রিয় এসে ওত পেতেছে? অনির্বাণ জুতোর ডগায় একটা নুড়ি ঠেলে দিয়ে বলল, তাহলে তো বিবি বিধবা হতোই। তুই কিন্তু সত্যি ভয় পেয়েছিলি, তোর গলা স্বরে বোঝা যাচ্ছিল। কি আশ্চর্য লোক তুমি। অনির্বাণ ছুটে গেল। অন্ধকার রাতে ওই পাঁচিলের ওপর একটা মানুষের মাথা। চুপ করে থাকবো? হিম পড়ছে, উঠে আয় বলে গণনাথ ঘরে গিয়ে ঢুকলেন। অনির্বাণের নিয়মিত মদ খাওয়ার নেশা নেই। কদাচিৎ সংসর্গ কি পরিবেশে তার খাওয়াটা হয়ে যায়। বেশি খেয়ে ফেললে সহ্য করতেও পারে না। তখন কিছুদিন প্রায় একটা প্রতিজ্ঞায় অটল থাকে। এরাতে তত বেশি না খেলেও যেন অনেকটা নেশা হয়েছিল। মুরগির মাংসের ডিনারে কিংবা আর কোনো কথা বলতেই বড় অনিচ্ছা। সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। টেবিল ল্যাম্পের আলোয় গণনাথ তার ছবির স্ক্রিপ্ট করছিলেন, হাতে জটার পেন। মাঝে মাঝে তার দিকে ঘুরে বলছিলেন, ঘুমলি ও আনু? ঠিক আছে ঘুমো। অনির্বাণ চিত হয়ে চোখ বুজে শুয়েছিল। সে দেখেছে মদ্যপানের পর অনেকেই বেশ ঘুমিয়ে পড়ে, তার একেবারে উল্টো। অবশ্য বেশি নেশা হয়ে গেলে অন্য কথা, এবং সে অবস্থাকে ঠিক ঘুম বলা চলে না, একটা কদর্য ধরনের আচ্ছন্নতা। তাহলেও এরাতে তেমনটা দরকার ছিল। উঠে গিয়ে আবার খাবে কিনা তাও ঠিক করতে পারছিল না। সমস্যা হলো, যতবার অন্য কিছু ভাবার চেষ্টা করছে, তার ফাঁকে হঠাৎ হঠাৎ প্রথমে পিউ এবং তার পিছনে বিবি এসে যাচ্ছে। ব্রিজের কাছে পিউকে দেখার সঙ্গে সঙ্গে তার এখানে আসার আনন্দ আর আনুষঙ্গিক সমস্তটাই অন্যরকম হয়ে গিয়েছিল। পিউ বিবির প্রতীক। দুই বোনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তার জানা। হঠকারিতায় অমন একটা চিঠি লিখেছিল বিবিকে। বিবি সেটা পিউকে জানাবেই ধরে নিয়েছিল অনির্বাণ। কিন্তু এখানে আজ তাকে দেখা মাত্র পিউয়ের তীক্ষ্ণ চিৎকার, আনুদা এবং ছুটে আসা পাখি যেভাবে কোনো গাছের দিকে উড়ে যায়। না, পিউ চিঠির ব্যাপারটা জানে না। জানলে তার হাত ধরে ড্যামের ধারে ছুটোছুটি করতো না। অনির্বাণকে পেয়ে বসেছিল পিউ। বিকেলের আলোয় নরম ও সুন্দর একটা ইনোসেন্স অনির্বাণকে ভাবাচ্ছিল। জীবনের কিছু কিছু ভালো ব্যাপার এখনো আছে, আবিষ্কার করে নিতে হয়, অথবা দৈবাৎ আবিষ্কৃত হয়ে যায়। পিউয়ের সঙ্গে যারা ছিল নিশ্চয়ই বিরক্ত হয়েছে পিউর ওপর। মফস্বলের ছেলে মেয়ে সব, বিশেষ করে ওই মহিলা। পিউ বলছিল রানুদি কেমন চোখে অনির্বাণকে দেখছিল। দৃষ্টিটা ছুরির ডগার মতো ধারালো। পিউ জানে অনির্বাণ ওদের আত্মীয় বাড়িতে যাবে না, তবু চোখে ঝিলিক তুলে অবাধে বলল, আনুদা, তুমি তো বরাবর আনপ্রেডিক্টেবল পার্সন, কাজেই তুমি যদি মাই ডিয়ার গণদার সঙ্গে চারুভবনে হাজির হও, নাথিং উইল হ্যাপেন। তোমার ইচ্ছে। রানুদি মানে মহিলাটি কি ভাবলেন কে জানে। এইসব মফস্বলী মহিলা ধুরন্ধর এবং নীতিবাগীশ।
অনির্বাণ ফোঁস করে শ্বাস ছাড়ল। গণনাথ ঘুরে বললেন, ঘুম হচ্ছে না? আর পেটটা খাবি নাকি? অনির্বাণ সাড়া দিল না। আচ্ছা, যদি প্রিয় গোপালের হাতে পড়ে থাকে চিঠিটা? পড়তেও পারে। ওর এ ধরনের স্বভাব আছে, অনির্বাণ বুঝতে পারে। বিবি ওর সঙ্গে বিয়ের আগে একদিন কথায় কথায় আভাসে বলেছিল নিজের কোম্পানিকে ব্ল্যাকমেল করে প্রিয়গোপাল। ঠিক ব্ল্যাকমেল কথাটা বলেনি, বলেছিল কোম্পানির ভেতরকার অনেক কিছুও জানে, তাই ওর কোম্পানিতে এত দাপট এবং প্রমোশনের পর প্রমোশন। ব্যাপারটা ব্ল্যাকমেলই দাঁড়াচ্ছে। একজন ব্ল্যাকমেলার নিজের স্ত্রীর নামে যাওয়া চিঠিপত্র, বিশেষ করে বিবির মতো স্ত্রীর, নিশ্চয়ই না পড়ে ছাড়বে না। তো পড়ে থাকলে আরো ভালো, জ্বলে মরুক ভেতর ভেতর, তারপর একটা কিছু ঘটে যাক। এই সময় বাইরে কাছাকাছি গাড়ির শব্দ শোনা গেল। তার একটু পরে লনের নুড়ি পাথরে পায়ের শব্দ। অনির্বাণ চোখ খুলল। গণনাথের মন স্ক্রিপ্টে। দরজায় টোকার শব্দ শুনে চমকে উঠে বললেন, রামলাল দাদা, আমি। গণনাথ ব্যস্তভাবে উঠে বললেন, কে? আমি প্রিয়গোপাল। গণনাথ হাসি মুখে এগিয়ে দরজা খুললেন। অনির্বাণ দ্রুত ঘুরে কম্বল মুড়ি দিল। প্রিয়গোপাল ঘরে ঢুকে বলল, আশাপুরে গিয়েছিলাম, লালজির সঙ্গে ট্রাঙ্ক কলে কথা বলছিলাম, শুনলুম আপনি ক্লিপটনগঞ্জে ইরিগেশন বাংলোয় উঠেছেন। প্রিয়গোপাল একটু হাসল। রাত 11টায় জ্বালাতন করতাম না, কিন্তু জানালায় আলো দেখলুম। চৌকিদারকে ডেকে জিজ্ঞাসা করার পর শিওর হয়ে তবে নক করেছি। না না, তোমারও তো কৈফিয়ত দিতে হবে না। গণনাথ টেবিলের কাছে এলেন। বসো। তবে দুঃখিত, শীতের রাতে চা কফির বদলে স্কচ দিয়ে রিসিভ করতে চাইলে দোষ দিও না। কামন। চেয়ারে বসে হাত নাড়ল প্রিয়গোপাল এবং একই সঙ্গে জিভ কেটে বলল, আমার চলে না, ইউ নো দ্যাট। আর বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। গণনাথ ভুরু কুচকে বললেন, তোমার লালজির কোনো মেসেজ আছে মনে হচ্ছে? জাস্ট একটা কথা, সে কাল হলেও চলে, এমন কিছু জরুরি নয়। সিগারেট খাও? থ্যাঙ্কস, ছেড়ে দিয়েছি। ব্রিলিয়ান্ট। বলো শুনি। প্রিয়গোপাল ঘরের ভেতরটা দেখছিল। অনির্বাণের বিছানার দিকে তাকিয়ে আসতে বলল, কে? গণনাথ সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমার এক অ্যাসিস্ট্যান্ট। তোমার লালজির কথাটা বলো। হাই তুলে প্রিয়গোপাল বলল, তেমন কিছু না, আপনার টাকা কড়ির দরকার হলে আমায় লক্ষ্য রাখতে বলেছেন। আমি উঠি গণদা। সে উঠে দাঁড়ালে গণনাথ বললেন, বউ শালিকা সহ এসেছো, তোমার বউয়ের সঙ্গে এখনো দেখা হয়নি? শালিকাকে ছিনতাই করেছিল। লোকেশন স্পটে খুব ছোটাছুটি হলো। তোমার দাদামশাইয়ের বাড়িটার কথা শুনে ভালো লাগলো। মর্নিংয়ে যাচ্ছি, থেকো। প্রিয়গোপাল জিভ কেটে বলল, হ্যাঁ? এই রে, আমাকে ভোর 6টায় আমিনগঞ্জে যেতে হবে। ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না। বিবি আছে, পিউ আছে, দাদামশাইও অসাধারণ মানুষ। সে দরজার দিকে এগিয়ে ঘুরে বলল ফের, দুপুরের দিকে দেখা হবে। বলে যাব আপনারা ওখানেই লাঞ্চ খাবেন। আচ্ছা চলি। একটু পরে বাইরে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ হলে তখন কম্বল থেকে অনির্বাণ মুখ বের করল। গণনাথ মুচকি হেসে বললেন, কি বুঝলি? তুমি ওকে বললেই পারতে কে আমি। তোকে পেঁচার মতো লুকোতে দেখলুম যে, ওর মুখ দেখতে আমার ঘৃণা হয়। অনির্বাণ রুষ্টভাবে বলল, কিন্তু তোমার মায়ের এই মাথায় কিচ্ছু নেই। বেটার ছেলে তো পিউয়ের কাছে জানবে তোমার অ্যাসিস্ট্যান্ট কে। এক্সপ্লেনেশন আমি দেব, তুই ঘুমো। ঘুম। অনির্বাণ উঠে দাঁড়ালো। আজ রাতেই আমার সাংঘাতিক কিছু করে ফেলতে ইচ্ছে করছে। সে জোরে দরজা খুলে বেরোলেই গণনাথ ডাকলেন, আনু। অনির্বাণ সাড়া দিল না।
লনের ঠান্ডা নুড়িতেই তার পায়ের এলোমেলো শব্দ শোনা গেল। গণনাথ চাপা স্বরে বললেন, আমারই ভুল। তারপর শান্তভাবে স্ক্রিপ্টের পাতা উল্টালেন। বাইরে ড্যামের দিকে এতক্ষণে একটা রাত পাখি ডেকে উঠল। তার একটু পরে শেয়ালের ডাক ভেসে এলো। ঘরের ঠান্ডা বেড়ে যাচ্ছে টের পেয়ে গণনাথ দরজায় গেলেন। পর্দা তুলে আসতে ডাকলেন, আনু, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা বন্ধ করে দিলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।